সে তার শিকারদের সাবান বানিয়ে ফেলত। রূপকথার কথা বলছি না, সত্যিকার অর্থেই মানুষের চর্বি গলিয়ে সাবান তৈরি করত, আর সেই সাবান প্রতিবেশীদের কাছে বিক্রি করত, যারা সেই সাবানের গুণ দেখে প্রশংসা করত। আর এটাই তার গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ নয়। সারা পৃথিবীতে নথিভুক্ত সিরিয়াল মার্ডারের ঘটনাগুলোর মধ্যে প্রায় 15 করেছে মহিলারা। কিন্তু তারা কখনো সেই চেনা ছাঁচে ফেলা যায় না বলেই তারা আরও বেশি সময় ধরে লুকিয়ে থাকতে পেরেছে, আরও বেশি মানুষকে হত্যা করেছে, আর অনেক ক্ষেত্রে লাশ গোনা শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ সন্দেহই করেনি। এই মেয়েরা অন্ধকারে হাতে অস্ত্র নিয়ে ওত পেতে থাকত না। তারা তোমার দিকে হেসে তাকাত, তোমার জন্য রান্না করত, গির্জায় তোমার পাশের আসনে বসত, আর তারপর তোমাকে মেরে ফেলত, নীরবে, পরিকল্পনা মতো, অসাধারণ ধৈর্য নিয়ে। এই গল্পের শেষে একটা নাম শুনবে, যেটা বিশ্বাস সম্পর্কে তোমার ভাবনাটাকে চিরতরে বদলে দেবে। শেষ পর্যন্ত থাকো। 20 শতকের শুরুর দিকে ইন্ডিয়ানার লা পোর্টের বাইরের সেই মাঠগুলো থেকে সার আর কাঠের ধোঁয়ার গন্ধ ভেসে আসত। প্রত্যন্ত নিঃসঙ্গ এলাকা, যেখানে প্রতিবেশীরা নিজেদের কাজে ব্যস্ত থাকত আর অপরিচিতরা কোনো স্মৃতি না রেখেই চলে যেত। ঠিক এই কারণেই বেল গানেস এই জায়গাটা বেছে নিয়েছিল। বেল ছিল একজন নরওয়েজিয়ান অভিবাসী, শক্তপোক্ত চেহারা, শারীরিকভাবে বলিষ্ঠ। চেনাজানারা তাকে বলতো ঠান্ডা মাথার আর বাস্তববাদী মানুষ। দুটো সন্দেহজনক আগুন আর 2 স্বামীর মৃত্যুর বিমার টাকা হাতিয়ে নেওয়ার পরেই সে মধ্য পশ্চিম আমেরিকার স্ক্যান্ডিনেভিয়ান পত্রিকাগুলোতে বিজ্ঞাপন দেওয়া শুরু করে। বিজ্ঞাপনগুলো ছিল ব্যক্তিগত নোটিশের মতো। সচ্ছল বিধবা একজন আর্থিকভাবে স্থিতিশীল সঙ্গী খুঁজছেন। আগ্রহী পুরুষদের বলা হতো আসার আগে সব সম্পদ নগদ করে নিয়ে আসতে, যাতে বোঝা যায় তারা সত্যিই গুরুত্ব দিচ্ছে। তারা এলো, কৃষক, ব্যবসায়ী, শ্রমিক, যারা দশকের পর দশক ধরে কিছু একটা গড়ে তুলেছিল। তারা তার খামারে নগদ টাকা নিয়ে পৌঁছাত, কখনো কখনো হাজার হাজার ডলার, আর তারপর আর কখনো দেখা যেত না। প্রতিবেশীরা মাঝে মাঝে তার জমিতে নতুন খোঁড়াখুড়ি দেখত, কিন্তু কৃষি জমির দেশে কেউ মাটি নিয়ে প্রশ্ন করে না। 1908 সালে বাড়িতে আগুন লাগলে তদন্তকারীরা ধ্বংসস্তূপে মাথা কাটা লাশ পায় আর জমি খুঁড়তে শুরু করে। নিশ্চিতভাবে কমপক্ষে 9 জনের মৃত্যু প্রমাণিত হয়, তবে গবেষকরা মনে করেন সংখ্যাটা 20-এরও বেশি। বেলকে মৃতদের মধ্যে নিশ্চিতভাবে শনাক্ত করা কখনো সম্ভব হয়নি। অনেকে মনে করেন সে নিজেই আগুনটা সাজিয়েছিল আর পরিষ্কারভাবে পালিয়ে গেছে। মামলাটা আজও আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়নি। বেলকে এত কার্যকর করে তুলেছিল সেটা নিছক শারীরিক সহিংসতা নয়, সেটা ছিল একটা কাঠামো। সে বিশ্বাস, চিঠির যোগাযোগ আর আর্থিক লোভের এমন একটা জাল তৈরি করেছিল যাতে শিকাররা নিজে থেকে এসে পড়ত। খামারটা ফাঁদ ছিল না, বিজ্ঞাপনটাই ছিল ফাঁদ। এই মানসিক নকশা, ধৈর্য, কৃত্রিম ঘনিষ্ঠতা আর পরিকল্পিত শোষণ, এই তালিকার বারবার ফিরে আসে। কিন্তু পরের জন আরও কাছের কিছু হাতিয়ার করেছিল, নিজের বাড়ির ভেতরেই শিকারদের কাছ থেকে। 20 শতকের মাঝামাঝি আমেরিকায় ন্যানি ডস ছিল একেবারে সেই হাসি খুশি গৃহিণীর মূর্তিমান ছবি। সে ম্যাগাজিন থেকে রান্নার রেসিপি কাটত, একাকীদের জন্য পত্রিকার বিজ্ঞাপনে চিঠি লিখত, আর চারপাশে সবাই তাকে বলতো উষ্ণ আর হাসি মুখ মানুষ। 1927 থেকে 1954 সালের মধ্যে সে 4 স্বামী, 2 সন্তান, 2 বোন, মা আর 1 নাতিকে বিষ খাইয়ে মেরেছে। প্রায় 3 দশক জুড়ে 11টা নিশ্চিত মৃত্যু। পদ্ধতি ছিল আর্সেনিক, নিজে রান্না করা খাবারের মধ্যে চুপচাপ মিশিয়ে দেওয়া। মৃত্যুগুলোর মাঝে এতটা ফাঁক রাখত যে কোনো একটাই তদন্তের কারণ হয়ে উঠতে পারত না। স্বামীরা মরত অস্পষ্ট পেটের ব্যথায়, বাচ্চারা চলে যেত অজানা অসুখে। প্রতিটা মৃত্যুতে প্রকাশ্যে উচ্চ স্বরে শোক পালন করত, একেবারে খাঁটি মনে হওয়া কান্নায়। কয়েকজনের মৃত্যুর পর বিমার টাকাও তুলে নিত। 1954 সালে 5ম স্বামীর শরীরে আর্সেনিক পেয়ে এক ডাক্তার সতর্ক হলে শেষমেশ তাকে ধরা হয়।
জেরার সময় সে হাসছিল, কোনো কোনো মুহূর্তে নাকি হেসেও উঠেছিল। কেন করছো জিজ্ঞেস করলে কোনো সঠিক উত্তর দিতে পারেনি, যেন প্রশ্নটাই তার কাছে অর্থহীন। ন্যানি ডস ভয়ঙ্কর শুধু লাশের সংখ্যার জন্য নয়, সময়কালের জন্য। দশকের পর দশক ধরে লুকিয়ে রাখা হিংসা, সমাজ যে জায়গাটা মেয়েদের জন্য নির্ধারণ করে দিয়েছিল, ঠিক সেই ঘরের ভেতরেই। বাড়িটা শুধু আড়াল ছিল না, বাড়িটাই ছিল তার অস্ত্র। সমুদ্রের ওপারে যুদ্ধকালীন ইতালিতে লিওনার্দা চাঞ্চল্যি নিজেকে বোঝাতে পেরেছিল যে সে জরুরি একটা বলিদান করছে। সে বিশ্বাস করত এই কাজ তার ছেলেকে যুদ্ধে মরা থেকে বাঁচাবে। এই বিশ্বাস এতটাই গভীর ছিল যে সে সবকিছু একটা ডায়েরিতে লিখে রাখত, যেটা সে কখনো নষ্ট করেনি। 1939 থেকে 1940 সালের মধ্যে 3 জন মহিলাকে হত্যা করা হয়। লিওনার্দা বন্ধুত্ব আর সুযোগের ভান করে প্রত্যেককে কাছে টেনে আনত। মদে ঘুমের ওষুধ মিশিয়ে দিত, কুড়াল দিয়ে মারত, তারপর ঠান্ডা মাথায় লাশ প্রক্রিয়া করত। চর্বি থেকে সাবান বানিয়ে পাড়ায় বিক্রি করত, বাকি অংশ দিয়ে কেক বানিয়ে অতিথিদের পরিবেশন করত। সবটাই শান্তভাবে লিখে রেখেছিল। লিওনার্দাকে মানসিকভাবে এত আলাদা করে তোলে তার অস্বীকারের পুরোপুরি অনুপস্থিতি। সে পালায়নি, মিথ্যা বলেনি, ঘটনা ছোট করেনি, সে ব্যাখ্যা করেছে। তার স্বীকারোক্তি এতটাই শান্ত আর নিজস্ব যুক্তিতে সুসঙ্গ ছিল যে এটা অপরাধ মনোবিজ্ঞানের একটা মাইলফলক দলিল হয়ে গেছে। তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল, সেখানেই মারা যায়। শেষ পর্যন্ত বলে গেছে সবকিছু সে ভালোবাসা থেকেই করেছে। এবার সেই নামে আসি যেটা বেশিরভাগ মানুষ কখনো শোনেনি, যেটা এই ধরনের প্রতিটা ধারণাকে নতুন করে দেখতে বাধ্য করে। কারণ ট্রু ক্রাইমের দুনিয়া যে গল্পটা বারবার এড়িয়ে যায়, সেটা কোনো বিচ্ছিন্ন খামারে বা শান্ত শহরতলির রান্নাঘরে ঘটেনি। সেটা ঘটেছে সবার সামনে, দিনের আলোয়, পৃথিবীর সবচেয়ে জনবহুল শহরগুলোর একটায়। 90-এর দশকের শেষে মেক্সিকো সিটি। বৃদ্ধ মহিলারা তাদের বাড়ির কাছে গলা টিপে মরা অবস্থায় পাওয়া যেতে লাগল। বেশ কয়েকটা ঘটনার আশেপাশে যাকে দেখা গেছে তার বর্ণনা দিয়েছিল প্রত্যক্ষদর্শীরা, কিন্তু কাউকে আটকানো হয়নি। তদন্তকারীরা সন্দেহভাজনকে নাম দিল লা মাতা ভিওহিতাস, বুড়ি মারানেওয়ালা। প্রায় 10 বছর ধরে 40-এরও বেশি বৃদ্ধা মারা গেলেন। তদন্তকারীদের তৈরি প্রোফাইলে ছিল একজন পুরুষ। সেই ধারণাটাই বছরের পর বছর নষ্ট করে দিল। ওয়ানা বেরাজা ছিল একজন পেশাদার কুস্তিগির। মুখোশ পরে খেলত, শারীরিকভাবে ছিল শক্তিশালী, আর বছরের পর বছর ধরে জনসমক্ষে কোনো সন্দেহ না জাগিয়েই চলাফেরা করে এসেছে। 2006 সালে একটা খুনের দৃশ্য থেকে বের হওয়ার সময় অবশেষে তাকে গ্রেফতার করা হয়। তার কাছে একটা জাল সামাজিক নিরাপত্তার কাগজ পাওয়া যায়, যা থেকে বোঝা যায় সে সরকারি কর্মী সেজে শিকারদের বাড়িতে প্রবেশ করত। 11টা হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়, যদিও প্রমাণ আরও অনেক বেশি ঘটনার দিকে ইঙ্গিত করে। ওয়ানা বেরাজা কেন মূলধারা ট্রু ক্রাইম আলোচনায় সমতুল্য সংখ্যার পুরুষ খুনিদের পাশে আসে না, সেটার উত্তর এই তালিকার প্রতিটা মেয়েকে আড়াল করা একই শক্তির মধ্যে। একজন খুনির চেহনির চেহারা কেমন হয়, সেই সাংস্কৃতিক ছবিতে তারা কখনো ছিল না, কখনো ছিল না। এই অন্ধজ জায়গাটাই বেল ব্যবহার করেছে বিজ্ঞাপনে, ন্যানি ব্যবহার করেছে রান্নাঘরে, লিওনার্দা ঢাল হিসেবে নিয়েছে বন্ধুত্বকে, ওয়ানা কাজে লাগিয়েছে একটা গোটা শহরকে প্রায় 1 দশক ধরে। নথিভুক্ত অপরাধের ইতিহাসে মহিলা সিরিয়াল কিলাররা ব্যতিক্রম নয়। এরা একটা বারবার ফিরে আসা ধরন। আর এই প্রতিটা ঘটনার মধ্যে দিয়ে যে সুতোটা সবচেয়ে ধারাবাহিকভাবে চলেছে, সেটা পদ্ধতি নয়, উদ্দেশ্য নয়, শিকারের ধরনও নয়, সেটা হলো দেরি। প্রথম হত্যা আর কেউ সঠিক প্রশ্নটা করতে শুরু করার মধ্যে বছরের পর বছর, কখনো কখনো দশকের ব্যবধান। সেই ফাঁকটাই আসল গল্প। আর সেটা শুরু হয় ঠিক সেই মুহূর্তে যখন সমাজ ঠিক করে নিল বিপদ দেখতে কেমন সেটা সে আগে থেকেই জানে।
Welcome to Crime Reveals.